নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটু ইতিহাসের পাতাটা উল্টানো যাক। 1950 সালের এপ্রিল মাসের 2 তারিখে ভারতবর্ষে আসেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। লিয়াকত অবিভক্ত ভারতের সেন্ট্রাল প্রভিন্স, যেটা এখন উত্তরপ্রদেশ নামে পরিচিত, সেই সেন্ট্রাল প্রভিন্সের একটা অ্যারিস্টোক্র্যাট মুসলিম বংশে জন্মগ্রহণ করেন। তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। সবে মাত্র দেশ ভাগ হয়েছে। পপুলেশন এক্সচেঞ্জ ভারতের ওই পাঞ্জাব সীমান্ত বলুন, ওই সব সীমান্তে মোটের উপর কমপ্লিট, কিন্তু ভারতের পূর্ব প্রান্তে তো পপুলেশন এক্সচেঞ্জ হয়নি। রক্তক্ষয়ী সন্ত্রাস চলেছিল, হিন্দুরা কচু কাটা হয়েছিলেন এখনকার পশ্চিম পাকিস্তানে, শিখরাও হয়েছিলেন, পূর্ব প্রান্তেও হয়েছিলেন। তখন পণ্ডিত নেহেরু এবং লিয়াকত আলী খান বৈঠকে বসে ঠিক করেন যে এনাফ ইজ এনাফ, এবার একটা সমাধান সূত্র খুঁজতে হবে। কি সমাধান সূত্র? 4 দিন ব্যাপী হায়দ্রাবাদ হাউসে বৈঠক হয়। সেই বৈঠকের পরে দুজনে একটি সমঝোতায় স্বাক্ষর করেন, বা চুক্তিও বলতে পারেন, চুক্তিতে স্বাক্ষর করেন, যা ইতিহাসে নেহেরু লিয়াকত চুক্তি নামে প্রসিদ্ধ। আপনারা যে কেউ গুগল করে এই নেহেরু লিয়াকত চুক্তির নির্যাসটুকু জেনে নিতে পারেন। আমি দু একটা বিষয় শুধু বলবো। ওই চুক্তিতে বলা হয়েছিল পাকিস্তানে ধর্মীয় সংখ্যাগুরুদের মতোই সমান অধিকার পাবেন। সরকারি চাকরি থেকে শুরু করে সেনাবাহিনী সর্বত্র তারা সমান সুযোগ পাবেন, এবং আইনসভায় তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। তা সত্ত্বেও কোনো ধর্মীয় সংখ্যালঘু যদি মনে করেন যে পাকিস্তানে তিনি থাকতে চাইছেন না, তিনি ভারতবর্ষে ফিরে আসতে পারবেন। আবার ভারতবর্ষের কোনো মুসলমান যদি মনে করেন যে তিনি পাকিস্তানে যাবেন, তিনিও যেতে পারবেন। এই যাতায়াতের সময় কে কত সম্পত্তি নগদ নিয়ে যেতে পারবেন সেটাও পরিষ্কার করে বলা ছিল নেহেরু লিয়াকত চুক্তিতে। অর্থাৎ ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মাচরণের স্বাধীনতা পাবেন, সর্বত্র সমান সুযোগ সুবিধা পাবেন, সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। পাকিস্তানেও একই রকম পাবেন। তখন তো আর বাংলাদেশের সৃষ্টি হয়নি। তো স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তিতে আমরা কি দেখছি? পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু বা হিন্দুদের সংখ্যা কত? মোট জনসংখ্যার 2%। আর যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হলো, সেই বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত এখন? মোট জনসংখ্যার 8%-এর কাছাকাছি। 54 বছর আগে যেটা ছিল 23-24%-এর কাছাকাছি। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান দুটো রাষ্ট্রেই হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে এবং এখনো হচ্ছে। উল্টো দিকে ভারতে দেখুন তো, স্বাধীনতার সময় ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 12-13%। সর্বশেষ সেন্সাস অনুযায়ী সেটা 20%-এর কাছাকাছি। এখন সেন্সাস হলে জানা যাবে যে ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের সংখ্যাটা ঠিক কত মোট জনসংখ্যা। এখন ধরে নিন ভারতবর্ষে মুসলমান জনসংখ্যার 20-22 কোটি তো হবেই। মুসলিম রাষ্ট্র নয়, সেই হিসাবে ভারতবর্ষে মুসলমানরা সব থেকে বেশি থাকেন পৃথিবীতে, এবং বাংলাদেশে যে মুসলমান জনসংখ্যা আছে তার থেকে ভারতবর্ষে বেশি আছে। পাকিস্তানে 23-24 কোটি মুসলমান, ভারতবর্ষ তার থেকে খুব পিছিয়ে নেই। অর্থাৎ ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পরে বেড়েছে, পাকিস্তানে কমেছে, বাংলাদেশেও কার্যত এথনিক ক্লিনজিং এর মুখে দাঁড়িয়ে আছে, বিশেষ করে হিন্দুরা। এইটাকে মাথায় রেখেই সব আলোচনা করতে হবে। পাকিস্তান বলে না যে কাশ্মীর ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, আমরাও বলি সিটিজেনশিপ সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
যেটা এতদিন আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন ছিল, সেই আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন আমরা সম্পূর্ণ করেছি। গেল রব উঠেছে সেকু মাকু ভাম ওদের মধ্যে, যে কি ভারতবর্ষে যে আইনটা করেছে নরেন্দ্র মোদী সরকার, এটা সংবিধানের মূল ভাবনার বিরোধী। এবার আপনারা বলুন, পাকিস্তানে, বাংলাদেশে, আফগানিস্তানে ধর্মীয় কারণে কোনো মুসলমান নিগ্রহের মুখে পড়তে পারেন? সম্ভব না, কারণ ওই তিনটে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে একজন ইসলাম ধর্মাবলম্বী কি করে ধর্মীয় কারণে নিপীড়নের মুখে পড়েন? কোনো উত্তর নেই ভণ্ড সেকু মাকুদের। তারা শুধু বাজার গরম করতে চাইছে। আমি কেন্দ্রের সরকারকে অভিনন্দন জানাই এই সাহসী পদক্ষেপের জন্য, যে তারা সিএএ আইন প্রবর্তন করেছেন, নোটিফিকেশন হয়ে গেছে। এখন 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর একটা নোটিফিকেশন জারি করেছেন, বিদেশি নাগরিক যে আইন আছে তার সংশোধন করা হয়েছে। তাতে কি বলা হয়েছে? স্পষ্ট করে বলা হয়েছে যে 2024 সালের শেষ দিন পর্যন্ত, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে বা ধর্মীয় কারণে অত্যাচারের আশঙ্কায় আশঙ্কিত হয়ে হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসিক এবং খ্রিস্টান, তারা যদি মনে করেন বা বাধ্য হন ভারতে চলে আসতে, তাদের কাছে যদি বৈধ কাগজপত্র থাকে বা না থাকে, তাহলে তাদের ডিপোর্ট করা হবে না। অর্থাৎ ধর্মীয় অত্যাচারের আশঙ্কায় বা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা যদি ভারতে আসেন, তাদের কাছে বৈধ কাগজ থাকুক বা না থাকুক, 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের ভারত কখনোই বিতরণ করবে না। নেহেরু লিয়াকাত চুক্তি আমরা মেনেছি বলেই এই আইনটি প্রবর্তন হয়েছে এবং বিদেশি নাগরিক আইন সংশোধিত হয়েছে। গেল রব উঠেছে। সেলিম সাহেব বলছেন পরিকল্পিতভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ করতে চাইছে কেন্দ্রের শাসক দল এবং কেন্দ্রের সরকার। লজ্জা করে না এই কথাগুলো বলতে? পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের জন্য। সীমান্ত সংলগ্ন অঞ্চলের জনবিন্যাস বদলে গেছে। সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা বিগত 15 বছরে অস্বাভাবিক হারে বেড়েছে। জনবিন্যাস পরিবর্তন হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য। আবার বললাম, ধর্মীয় কারণে মুসলমানরা বাংলাদেশে নিগ্রহের মুখে পড়তে পারেন না, পাকিস্তানে পড়তে পারেন না, আফগানিস্তানে পড়তে পারেন না। এই তিনটে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। এবং 11 বছর এই সমস্ত মানুষরা যদি ভারতে থাকেন, তাহলে অটোমেটিক রুটে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনে সিএএ আইনকে সংশোধন করে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত সময়সীমাকে বাড়ানো যেতে পারে। বৈপ্লবিক পদক্ষেপ। অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পর নরেন্দ্র মোদী সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছেন। মহাত্মাজি কি বলেছেন? ভারতবর্ষের হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ভারতবর্ষের পড়শি দেশে সেখানকার হিন্দুদের নৈতিক অভিভাবক হচ্ছে ভারতবর্ষ। এটা ভুললে চলবে না। জাতির পিতা বলেছিলেন। কথায় কথায় বলা হয় না, জাতির পিতাকে অসম্মান করা হচ্ছে, তার প্রদর্শিত পথে নরেন্দ্র মোদী সরকার চলছে না। স্বয়ং বাপু বলেছিলেন যে শুধু ভারতবর্ষ নয়,
ভারতবর্ষের প্রতিবেশী দেশে এবং বিশ্বের যেখানে হিন্দুরা থাকবেন তাদের নৈতিক অভিভাবক অন্তত ভারতবর্ষ। তাই বাংলাদেশে যখন সনাতনীরা নিগ্রহের বুকে পড়েন, অত্যাচারিত হন, যখন চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে রাখা হয়, যখন বাংলাদেশে জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর থেকে 3000-এরও বেশি ঘটনা ঘটেছে হিন্দুদের উপর আক্রমণের, হিন্দুদের দেবালয়কে অপবিত্র করা হয়েছে, হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছে, নারী মাতৃশক্তিকে ধর্ষণ করা হয়েছে, বহু Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রতাপশালী বা প্রভাবশালী পরিচিত হিন্দুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যেমন রানা দাশগুপ্ত বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন, চট্টগ্রামের বাসিন্দা, আইনজীবী, 76 বছর বয়সী মানুষ, তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে, তিনি আত্মগোপন করে আছেন। এখানকার সেকু মাকুদের কোনো প্রতিবাদ দেখেছেন? টিএমসির কোনো প্রতিবাদ দেখেছেন? হিন্দুরা আক্রান্ত হলে, হিন্দুরা মার খেলে এরা রাস্তায় নামে না। কিন্তু অনুপ্রবেশকারীদের যখন বিতাড়নের চেষ্টা হচ্ছে ভারতবর্ষ জুড়ে, তখন দেখুন এদের কি দরদ, দু চোখ দিয়ে জলের ধারা। চিনে রাখুন এই ভণ্ডদের, এরা সেকুলারিজমের নামে তোষণ করে, নির্লজ্জ তোষণ, শুধুমাত্র ভোট কুড়ানোর ছলে। এখন সময় হচ্ছে পজিটিভ সেকুলারিজমের। সেই পজিটিভ সেকুলারিজমের অর্থ এটাই, নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা আমাদের ভাই, এই ভারতবর্ষের সম্পদের উপর আমাদের যে অধিকার, রাষ্ট্রবাদী সংখ্যালঘুদেরও একই রকম অধিকার। কিন্তু রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, জঙ্গি, জেহাদিদের কোনো স্থান নেই এই ভারতবর্ষে। বাম, কংগ্রেস, তৃণমূলের যতই হৃদয় বেদনা জাগুক, জেনে রাখুন অনুপ্রবেশকারীদের ঠাঁই নাড়া হতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রক এটাও বলেছে যে ডিটেনশন সেন্টার করতে হবে সারা দেশ জুড়ে, এবং ফরেনার্স ট্রাইব্যুনালকে সেই অধিকারও দেওয়া হয়েছে বিচার করার। অর্থাৎ ধরুন আপনি একজন বিদেশি নাগরিক হিসাবে একজনকে সন্দেহ করলেন, তার নথিপত্র যাচাই করে দেখলেন যে সে দেশের নাগরিক নয়, তাকে কোথায় রাখা হবে? ছেড়ে তো দেওয়া যাবে না, আর ওইভাবে তো পুশব্যাকও করা যাবে না। তখন তো প্রশ্ন উঠবে, তাহলে ডিটেনশন সেন্টারে থাকবে, তারপর আইন অনুযায়ী পুশব্যাক করা হবে, যা যা নিয়ম নীতি আছে সব মেনে। ভয় পাচ্ছে দিদিমণি, ভয় পাচ্ছে সেলিম সাহেবরা, ভয় পাচ্ছে কংগ্রেসীরা, ভয় পাচ্ছে যে হিন্দু জাগলে এরা ভয় পায়। উদ্বাস্তু হিন্দুদের তারা যদি বাংলাদেশে থাকতে না চান, আসবেন এখানে, এসেও জন্য অনেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। মানে সময়টা দেখুন, গণ অভ্যুত্থান জুলাই অগাস্ট 2024 বাংলাদেশে, তারপর ওই বছরটাকে পুরো আওতায় আনা হয়েছে নতুন সংশোধন করে। তাহলে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে বা অত্যাচারের আশঙ্কায় ভারতে এসেছিলেন, এই সময়ের মধ্যে হিন্দুরা, বৌদ্ধরা, জৈনরা, পারসিকরা, তারা এদেশে থাকতে পারবেন, তাদের কাছে বৈধ কাগজপত্র থাকুক বা না থাকুক। এবং অটোমেটিক্যালি 11 বছর থাকলে পরে তারা নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন। এবং আমার ধারণা যে সিএ এর নোটিফিকেশনও বদল হবে, সেই সময়টাকেও বাড়িয়ে দেওয়া হবে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। যুগান্তকারী পদক্ষেপ। এর প্রভাব অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে পড়বে। সনাতনীরা বুঝতে পারবেন যে তাদের স্বার্থ রক্ষার জন্য নরেন্দ্র মোদী সরকার কিন্তু আন্তরিক। সিএএ তাদের এজেন্ডাতে ছিল, এবং তারপরে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে অবশ্যই সনাতনী স্বার্থ রক্ষায়। এ রাজ্যে প্রচুর মানুষ এক বস্ত্রে বাংলাদেশ ছেড়ে এসেছিলেন অত্যাচারের ভয়ে। একসময় তাদের মধ্যে বামপন্থীদের প্রভাব ছিল,
সেই প্রভাব ক্ষীণ। কত উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছে। কেন তারা এসেছিলেন? বাংলাদেশের ভিটেমাটি ছেড়ে থাকতে পারেননি, অত্যাচারিত হয়ে মাতৃশক্তির সম্ভ্রম বাঁচাতে কোনো মতে এই দেশে এসে মাথা গোজার ঠাঁই জোগাড় করেছিলেন তারা। উদয়স্ত পরিশ্রম করে তারা জীবনে অনেকে সুপ্রতিষ্ঠিত। তারা তো জানেন যে বাংলাদেশে হিন্দুদের উপর কি অত্যাচার হয়েছে ওই সময় এবং এখনো হচ্ছে। এখানে যারা এই বিষয়টা নিয়ে পথে নামে না, হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সেলিম সাহেব নামবেন না পথে, অজিত চৌধুরী নামবেন না, তৃণমূল নামবেন না। হিন্দুদের স্বার্থ রক্ষায় কোনো পদক্ষেপ নিলে তাদের সেকুলারত্ব নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। এগুলো হচ্ছে ভণ্ড। এরা দ্বিচারিতা করছে ভারতবর্ষের মানুষের সাথে। ওরা জানে যে এর প্রভাব 26-এর নির্বাচনে পড়বে। বিশেষত ছিন্নমূল মানুষ যারা মাথা গোজার জন্য এই দেশে এসেছিলেন, মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর পড়বে। যতই অপপ্রচার হোক না কেন, এটা মোদী সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত এবং আরো কিছু যুগান্তকারী সিদ্ধান্ত হবে। ধৈর্য ধরে দেখতে থাকুন। দেশ এখন অন্য পথে চলছে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটাই কারণে, এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাই আমাদের সনাতনী আইডেন্টিটি এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই ডেমোগ্রাফিক চেঞ্জ আমাদের রুখতে হবে। এটা পরিকল্পনা, চক্রান্ত, জনবিন্যাসকে বদলে দেওয়ার চক্রান্ত। পরবর্তীকালে ওই জনবিন্যাসকে হাতিয়ার করে বিচ্ছিন্নতাবাদের ডাক দেওয়া হবে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ডাক দিচ্ছে না বৃহত্তর বাংলাদেশ গঠন করা, সেখানে পশ্চিমবঙ্গ, বিহার, এন্টার নর্থ ইস্টকে নিয়ে বৃহত্তর বাংলাদেশ। ওই সুদখোর ডাকাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনুসের যে উপদেষ্টা ছিল মাহফুজ আলম, হিজবুত তাহরীরের জঙ্গি, সে বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রকাশ করেছিল না? তাহলে চক্রান্তটা বুঝতে পারছেন? জাসিমউদ্দিন রহমানির আস্ফালন কেন বুঝতে পারছেন? পরিকল্পিতভাবে জনবিন্যাস বদলে দাও, বদলে দিয়ে ভারতকে টুকরো করার চক্রান্ত করো। হবে না। মাথা ভেঙে দেবে ভারতের মানুষ এবং এদের মদতদাতাদেরও চিহ্নিত করতে হবে। এরা দেশের পক্ষে ক্ষতিকর, বিপজ্জনক শক্তি।